বিবাহটা সৃষ্টিকর্তার ইচ্ছার উপর। এখানে মানুষের ইচ্ছা বা মানুষের চেষ্টার কোনো দাম নাই। মানুষ নানানভাবে নিজের পছন্দ মেয়ে বিবাহ করার চেষ্টা করে, আর সৃষ্টিকর্তা মুচকি হাসি হাসেন আর বলেন, মূর্খ মানব, তোদের তো বলে দিয়েছি বিবাহটা আমি আমার হাতে রেখে দিয়েছি, তারপরে তো ফালাফালি করছিস কেন? কথাটি আজ আমাদের আবারও প্রমাণ হলো। আপনি কিছু বলছেন না কেন? ঘরে ঢোকার পর আপনাকে স্বাভাবিক মনে হচ্ছে না। আপনি কি কিছু নিয়ে ডিপ্রেশন? ধ্যান ফিরল আমার অরুর কথায়। একবার অলস চোখ তুলে তাকে দেখে নিলাম। কেঁদের চোখ লাল করে ফেলেছে, ভারী মেকআপ গলে গলে পড়ে কান্নার পানির ছাপ বসে দিয়েছে মুখে। এলোমেলো কাজ চলে তাকে অদ্ভুত লাগছে। লাল বেনারসি পরা, লাল ওড়না মাথায় অর্ধপাক ঢেকে আসছে। আমার সামনে দাঁড়ানো এই রমণী বর্তমানে আমার বউ। না না, কিছু হয়নি, আপনি ফিরে শুনিন, অসমটা ওই দিকে। আচ্ছা, আমি ড্রেসটা চেঞ্জ করতে চাইছিলাম, করতে পারি? মাথা নিচু করে হুম বলা। সে ধীর পায়ে কাপড় হাতে ওয়াশরুমে গেল, যেন তৈরি ছিল শুধু আমার বলার অপেক্ষা। যে কিছু সময় আগেও আমার ভাইয়ের শালী ছিল, সে বর্তমানে আমার ঘরের বউ। ভাবতে মাথা যন্ত্রণা শুরু হলো। মাথা চেপে ধরে সোফায় বসে উঠলাম। ফোন বেজে উঠতে মাথা তুলে ফোন দেখে নিলাম। নীলা, এ একটা নামের জন্য আমার বুক ভেঙে আসে। করতে পারি? আপনার সেলফোন বাজছে, আপনি পিক করছেন না কেন? এতবার কল করছে যখন, জরুরি কিছু হবে ধরুন। আবারও মাথা তুলে সদ্য গোসল করে আসা বউর দিকে তাকালে মাথা ঝিম হয়ে আসে। মেয়েটা অতি সুন্দরী, এখন ওর বেশি রূপ ফুটে উঠেছে। না না, তেমন জরুরি কিছু নয়। আপনি খেয়েছেন এসে কিছু? আপনি অবহেলা করছেন কেন? ফোনটা বিরতিহীন বাজছে তো। আপনার মুড না থাকলে আমি রিসিভ করি। বিনা বাক্যে ফোনটা তার দিকে এগিয়ে দিলাম। যাই মুখে বলতে পারবো না তা এমএ জানা প্রয়োজন, আর এটা মুখ্যম সুযোগ। সে স্ক্রিনে মেলি নাম দেখে একবার দৃষ্টি আমার দিকে রেখে আবার ফোন দিল। হ্যালো। তুজ্জ, কখন থেকে ফোন করছি, ফোন তুলছো না কেন? গত দুদিন তোমার ফোন বন্ধ, কোনো যোগাযোগ করনি আমার সাথে, এর কারণটা কি? আমি তুর্য নয়, ওনার স্ত্রী অরুণিমা বলছি। বিয়ের কাজে বিজি থাকাই হয়তো আপনার সাথে যোগাযোগ করতে পারিনি। আপনি কে হন ওনার? আমি জানি ওর বুঝতে বাকি নেই ফোনের ওপাশে মেয়েটা আমার কি হয়। তাই তো ওর গলা কাঁপছে, কথা বলতেছে আমার বেশ সংবাদে। ওপাশে মানুষটা নিশ্চয়ই এত সময় ভেঙে পড়েছে। আপনি সত্য বলছেন তো? তুজ্জ বিয়ে বিয়ে করেছে? কখন? কোনোভাবে প্যাং করেছে না তো তুজ্জের সাথে মিলে? আমি ওর সাথে কথা বলতে চাই। আছো? তুর্যের সাথে মিলে আমি কোনো প্রাঙ্ক করছি না। আজ আমাদের বিয়ে হয়েছে। তুর্য ফোন তুলবে না বলে বসেছিল, ইমার্জেন্সি ভেবে আমিই তুলেছি। উনি আপনার সাথে কথা বলতে চাইলে নিজেই ফোন তুলতো, আমাকে ফোনটা দিত না। এবার আপনার পরিচয়টা দিন। আপনি বড়ই ভাগ্যবতী মেয়ে, তাই তো আপনার পরিচয়টা আজ খুব স্পষ্ট এবং সবার কাছে বিনা সংকোচ বলা যায়। কিন্তু আমি বড়ই অভাগী, আমার ফট করে বলার মতো পরিচয়টা নাই। আমি তো তুজ্জের কেউ নয়। ভালো থাকবেন আপু, আমি রাখছি। কিন্তু শুনুন, লাইনটা বিচ্ছিন্ন করেছে। এই নিন আপনার ফোন। কি কিছু জানতে চাইবেন না? ফোন সময় চলে যায়নি তো, ধীরে ধীরে জেনে নেব। এখন আপনি বরং ঘুমাতে আসুন, এভাবে বসে না থেকে। আমার খুব ঘুম পাচ্ছে। তুজ্জ, তুমি কেন টেক্সট করে আমার সাথে দেখা করতে চাইলে? এখন তো আমাদের মাঝে আর কিছু নেই। নীলা, আমি বসে আছি পার্কে, যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। আমি আপসেট হয়ে একদিন এখানে বসেছিলাম। একটা মেয়ে এগিয়ে এসে কথা বলা শুরু করেছিলাম, তারপর বন্ধুত্ব, তারপর প্রেমের সম্পর্ক। আজ আমি আপসেট হয়ে বসে আছি, তবে আজ আমার সান্ত্বনা দিবে না, বরং কষ্ট দিবে, বিষেতে ছুড়বে প্রতিটা বাক্যে। তোমার নতুন বউকে ফেলে আমার সাথে দেখা করতে এসেছো? মাইন্ড করবে না সে? তারপর গত দুদিন আগে তোমাদের বাসুরাতে তার সাথে কথা বলিয়ে দিলে, সে মাইন্ড করেনি? না, ও তেমন মেয়ে নয়, খুব বুদ্ধিমতী মেয়ে। বাহ, বেশ ভালোই জানো তাকে। আমি প্রশ্ন করব না আমাকে ঠকালে কেন, কিন্তু এটা অবশ্যই করব যে আমার ভালোবাসা কি কমতি ছিল তুজ্জ? আমি তোমাকে ফেস করতে চাইনি, তোমার সাথে কমিটমেন্ট থেকে আমি বিয়ে করে নিয়েছি। ব্যাপারটা অন্যায়। সে লজ্জার কারণে
কিন্তু অনু সে আলাদা। ইসে আমার কাছে এসে বুঝেছে, তোমার সাথে দেখা করে ডিসকাস করতে বলেছে ব্যাপারটা নিয়ে। ওয়াও, তার মানে তুমি নিজের বইয়ের কথা এসেছো? দুদিনে ওই মেয়ে তোমার এত আপন হয়ে গেল? নাকি আগে থেকে কিছু চলছিল ওর সাথে? তার টাকা দেখিয়েছে নাকি শরীর, কোনটা দেখে মজেছো যে একেবারে বিয়ে করে ঘরে আনলে? নীলা, তুমি এসব কি বলছো? ঠিকই বলেছি, ছেলে মানুষ, তুমি নিশ্চয়ই শরীর দেখিয়েছে। তা আমাকে বলতে আমি দেখাতাম, তারপর না হয় ডিসাইড করতে কোনটা বেস্ট আর কাকে তুমি বিয়ে করলে বেশি খুশি নিতে পারবে। সি নীলা, সি, তোমার এমন চিন্তাধারা। সত্যি কথা, এমন করা লাগে তুজ্জ, আর তুমি ঠিক এমনই। আমার মানুষ চিনতে ভুল হয়েছে নীলা। তোমার খারাপ লাগবে ভেবেই আমি এসেছিলাম তোমাকে বোঝাতে, কিন্তু তুমি এমন জানতাম না। ওরু তোমার থেকে 1000 গুণ বেশি, আমাকে অন্তত বুঝেছে। তোমার ওরু যখন এতই ভালো, তাহলে চলো আমাকেও বিয়ে করো, তারপর সতীন নিয়ে থাকবো তোমার সাথে। লেটস গো। সেটা এত সময় তোমাকে সম্মান করে কথা বলেছিলাম, কারণ আমি তোমার সাথে অন্যায় করেছি। বাট তুমি এ ধরনের কথা বললে আমার থেকে সেটুকু পাবে না সম্মান। তুমি আমার থেকে আমার সব হাসি খুশি কেড়ে নিয়ে সম্মান বিলাতে আসছো? যাও যাও, চলে যাও। তুমি, আমি আর কিছু বললাম না, চুপ করে বাসায় চলে এলাম। আমাকে বাসায় ঢুকতে দেখে ওর কিচেন থেকে রুমে এলো পিছু পিছু। আমি শার্ট খুলে ছুঁড়ে মারলাম। সব ঠিক আছে? দেখুন, আপনি এত রেগে আছেন নিশ্চয়ই মেয়েটার কথায়। মেয়েটার মন ভেঙেছে, সে একটু উল্টাপাল্টা এই সময় বলবে। আপনি তো বুঝতার, এমন করছেন। আমার সহ্য হচ্ছে না, রেগে ওরু গেলে চেপে ধরলাম। সব হয়েছে আপনার জন্য। কেন এলেন আমার জীবনে? হ্যাঁ, কেন এলেন? আমি বলেছি আসতে, কেন এলেন? শেষের বাক্যে উনি খুব জোরেই বললেন, যার কারণে বাহির থেকে মা আপুরা ছুটে এলো, ওনার হাত থেকে আমাকে ছাড়িয়ে নিল। আমি কিছু সময় স্বাভাবিক হলাম। শাশুড়ি মা ওনাকে থাপ্পড় মারতে গেলেন, আমি দৌড়ে হাত ধরলাম। ওনাকে মারবেন না মা, ওনার কোনো দোষ নেই। আমি ওনার সাথে খারাপ ব্যবহার করেছি বলে উনি রেগে গেছিলেন। প্লিজ মা, মারবেন না, ওনার দোষ নেই। মা আর ভাবি ওরুকে নিয়ে রুম থেকে বাইর হয়ে চলে গেল। আমি বসে পেলাম ফ্লোরে। এ মেয়েটা এত কিছুর পরও আমাকে বাঁচিয়ে দিল। ওর তো দোষ নয়, দোষ তো আমার। বাবা মা ভাই বোন যখন জোর করলো বিয়ের জন্য, আমি তাদের বারণ করার সাহস পাইনি। মেয়েটার কি দোষ? ও তো জানতো না আমি অন্য কারোর সাথে কমিটমেন্ট, বরং জানার পর রেগে যাওয়ার কথা, এবার সবাইকে অপমান করার কথা। অথচ সে চুপচাপ সবাইকে মেনে নিয়েছে, বরং আমাকে সময় দিচ্ছে। আর আমি কিনা, সি। আমি মাপ চাইছি আপনার কাছে। বিকেলে আপনার কাছে ওসব বলা আমার ঠিক হয়নি। আপনার মন মেজাজ ভালো ছিল না দেখে আপনাকে সময় দেওয়া উচিত ছিল। আসলে আমি ভেবেছিলাম কথা শেয়ারিং এ আপনার কষ্ট কমবে, তাই আপনাকে বাসায় ঢুকতে দেখে এগিয়ে এসেছিলাম। এদিকে এসো। মেয়েটা ভয়ে ভয়ে এ গেল আমার দিকে। আমি সোফা থেকে দাঁড়িয়ে তাকে জোর ধরলাম। আচমকা সে হয়তো ভরকে গেছে, মৃদু কাঁপছে। সরি তখনই ছিল। লাইফটা কোনো নাট্য সহ্য নয়। সরি, আমার আগে কন্ট্রোল করা উচিত ছিল। সরি ফর দ্যাট। নীলার রাগ তোমার উপর দেখানো আমার উচিত হয়নি। ঠিক আছে। উনি নিঃশব্দে আবার আমাকে ছেড়ে বসে পড়লেন সোফায়। মন ভালো হয়ে গেল আমার। যেদিন আপু জানিয়েছিল তার দেবরের সাথে আমার বিয়েটা ঠিক করেছে, আমি সেই দিন থেকে অনেক হ্যাপি ছিলাম। কিন্তু বাসর রাতে সব স্বপ্ন নিমিষে শেষ হয়ে গেছিল। কিন্তু আমি হাউস ছাড়তে চাইনি। লোকটাকে নিজের করবই, একদিন ঠিক আমার হবে ভেবে শান্ত থেকেছি। ওরু, আমার পাশে বসবে প্লিজ। দ্রুত বসে পড়লাম। উনি একবার তাকিয়ে মৃদু নীলা আমাকে বাজে কথা শোনাতো, আমার অতটা খারাপ লাগতো না। বাট ও তোমাকে নিয়ে বাজে কথা বলেছে, আমার কথা শোনার প্রয়োজন মনে করেনি। ওকে বোঝাতে পারেনি আমি কোন পরিস্থিতির শিকার। আমার মন বুঝল না। আমার খুব রাগ হচ্ছিল তখন। সরি এগেইন। আপনি চেষ্টা করেছেন, সে বোঝেনি। একবার ভাবুন, তাকেও তো আপনি বোঝেননি। তার মনেও চলছে স্বপ্ন ভাঙার কষ্ট, তাই আপনি শান্ত থেকে ওনাকে বোঝাতেন। যাই হোক, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে খুব স্ট্রং, তাই আমি চাইবো দ্রুত যেন সে নিজেকে সামলে নিতে পারে। তুমি কি জানো তুমি অনেক সুন্দর করে কথা বলতে পারো? এখন বুঝতেছি বাবা মা কেন পাগল হয়েছিল ভাইয়ের এই শালিটাকে ঘরে তোলার জন্য। লজ্জা পেলাম। প্রথমবার সে আমার প্রশংসা করছে।
সুখে আমি প্রজাপতি হয়ে উঠছি, তবে ওনার পরের কথায় আমি থমকে গেলাম। কিন্তু আমি জানি না আমি নীলাকে ভুলে তোমাকে মেনে নিতে পারবো কিনা। হয়তো সম্ভব, তবে খুব কষ্টকর। তারা নেই, জীবন একটাই। আমি জীবনের জার্নিটাতে যেমন সুখের দেখা পাবো তেমন কষ্টেরও। সবসময় যে খারাপ দিন থাকবে তেমন নয়। আমি সময়ে বিশ্বাসী, সময় একদিন সব ঠিক করে দেবে। আপনি কাজ করছিলেন বোধহয়, নেটে কেন? আমি বিছানা ঠিক করি, উঠে বিছানা ঠিক করে শুয়ে পড়লাম। লোকটা রাতভর কাজ করে, কখন ঘুমাতে আসবে কে জানে। ওর তোমাকে বলছিলাম না আজ একটা দাওয়াত আছে, তুমি কি রেডি? আমি কিন্তু রেডি, দূর তো বেরো। আসছি বলতে বলতে আপুর রুম থেকে বের হলাম। আজ নীল জামদানির শাড়ির সাথে গোল্ডেন হিসাব করেছি। একটা পার্স আর মিডল উঁচু জুতায় আমার শ্বাস। কোনো বিয়ের দাওয়াত আছে, আমাকে নিয়ে যাবে বলেছিল, তাই দ্রুত রেডি হয়েছি। উনি হাঁ করে তাকিয়ে আছেন দেখে লজ্জা পেলাম। বিয়ের 3 মাসে এভাবে তাকে আমার দিকে দেখতে খুব বেশি দেখ। হুম 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 চলো চলো, তোমাকে খুব সুন্দর লাগছে। আপনাকেও সুন্দর লাগছে নীল পাঞ্জাবিতে। দুজনে অবশেষে বাইকে চড়লাম। শাশুড়ি আপুর থেকে বিদায় নিয়ে রওনা করলাম। বেশ সময় পর পৌঁছালাম। বাইক পার্কের পর সে এগিয়ে এসে হাত ধরল, আবার দাঁড়িয়ে পড়ল। এই রূপ বাতাসে তোমার হিসাব বোধ হয় একটু উল্টাপাল্টা হয়েছে। ওয়েট, আমি ফোন ধরেছি, তুমি ঠিক করে নাও। মুস্কি হেসে ঠিক করলাম। তারপর আবার আমার হাত ধরে বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করলাম। আমি খুব খুশি উনি এভাবে হাত ধরে রাখায়। এটা ওনার ফ্রেন্ডের বিয়ে, তাই জানতাম। অবশেষে কোণের দেখা পেলাম। তাকে সাজিয়ে স্টেজে আনা হয়েছে। আমাকে ইশারায় ডাকলে তুর্য হাত ছাড়লেন না। কি হলো, হাতটা ছাড়ুন, আপুটা ডাকছে। অবাক হয়ে তোমাকে বলাই হয়নি, এটা নীলা। সবাই ফ্রেন্ড চাইলো, তুমি জানো নাকি? ওর কাছে গেলে উল্টো পাল্টা শোনাবে, যার প্রয়োজনে কাছে। অবাক হয়ে তার দিকে তাকালাম। আপুটা স্টেজে থাকায় একবার ইশারা করে ডেকে চুপচাপ তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারছে না। আমি তুর্যর দিকে আবার দৃষ্টি দিলাম। আপনি মিথ্যে বলে আপনার এক্সের বিয়েতে আমাকে নিয়ে এসেছেন? পাঁচি লোক, একলা আসতেন। কেন একলা আসবো? দাও তো দুইজনে পেয়েছিলাম। তাহলে আমাকে বোঝাতে চেয়েছি তুমি আমাকে কতটা বুঝছো। ওকে বলেছিলাম ও বাজে কথা শুনেছিল, আজ দেখুক আর শুনুক। বলে উনি হাত উঠিয়ে শুধু শুধু মুখে আঙুল ছুঁয়ে দিয়ে মুচকে হাসলাম। বুঝতে পারলাম উনি ব্যাপারটা নীলাকে দেখিয়েছেন জ্বালানোর জন্য। পাশে এসে নীলার বর বসলেও তার তীক্ষ্ণ চাহনি আমাদের দিকে। কত কত মেহমানের আনাগোনা। আজ আসলে রিসেপশন বিয়েটা আগে হয়েছে। উনার বর তার দৃষ্টি আকর্ষণের জন্য সবার অগোচরে নীলার হাত ধরলে সে হাত ছাড়িয়ে নিল। আমি দেখে মুচকি হাস। এই, তোমার এখানে যেন কি লেগেছে? আজ একটু বেশি সুন্দর লাগছে তোমাকে শাড়িতে। কি করছো বলো তো? নজর সরছে না আমার? আমি লজ্জায় মাথা নিচু করে নিলাম। এই লোক আজ এমন করছে কেন? কোথায় কষ্ট পাবে এক্স কে দেখে তা নয়, আজ যেন একটু বেশি খুশি সে। অতঃপর অনেক সময় পর নীলার সুযোগ পেল আমার সাথে কথা বলতে। তুর্য ওয়াশরুমে গেছে হাতটা ছেড়ে, তাই আমিও সুযোগ পেয়ে নীলার কাছে এলাম। মেয়েটা আহামরি সুন্দরী নয়, তবে মেকআপে সাজগোজে বেশ লাগছে। তুর্য দেখি তোমাকে চোখে হারাচ্ছে, যে হাতে ছাড়ছে না। আপনার বিবাহ জীবনের জন্য শুভকামনা আপু। নীলা ভেবেছিল আমি তাকে অন্য জবাব দেব। সে একটু রাগী লুক দিল। আমি মুস্কি হাসলাম। তুমি কি জানো আমি নীলা, তোমার বরের এক্স? আর এক্স এর বিয়েতে তোমার বর কেমন নির্লজ্জের মতো তোমাকে নিয়ে হাজির হয়েছে। নীলা আপু আমার হাজবেন্ড দাওয়াত রক্ষার ক্ষেত্রে বন্ধুত্ব রক্ষা বেশি ভালো বোঝে। আমিও তাকে দেখে ইন্সপায়ার হই। এককালের বন্ধু আপনি, না এলে হয় বলুন? আমার কিন্তু আপনার বিয়ের আয়োজনটা দারুণ লেগেছে। আপনার হাজবেন্ডকেও মানিয়েছে আপনার সাথে। আমি কিন্তু ওনাকে বলেছি বিয়ে ঝামেলা মিটলে আপনাদের দুজনকে আমার সংসারে একবেলা খাওয়ার দাওয়াত দিতে। উনি দ্বিমত করেননি। ইউ, তুমি তো ভার নির্লজ্জ আর সাথে বেশ সুন্দরী। এখন বুঝলাম এই রূপ দেখিয়ে ভুলিয়েছ। বুঝি আমার তুর্যকে কিভাবে রূপ দেখিয়ে অন্যের জিনিস হাতিয়ে নিতে হয়। বেশ ভালোই বুঝো দেখছি। উত্তর করার আগে তুর্য উপস্থিত হয়। আমরা এত সময় ধরে অন্য পাশে সরে এসে কথা বলেছিলাম। তুর্য এসে নীলার হাজবেন্ডকেও টেনে এনে নীলার পাশে দাঁড় করিয়ে আমার হাত ধরলো। ভাইয়া, আপনি কিন্তু জিতছেন আমার বান্ধবী কি পেয়ে। ভদ্রলোক
লজ্জা হাসি দিয়ে নীলার হাত ধরে বললেন, জিতটা আমার জন্যই নির্ধারিত, কারণ তার সৃষ্টি আমার জন্যই। কথাটি বলে আবারও হাসলেন। নীলা জোরপূর্বক হাসি দিল। আমাদের দুজনের মুখেও হাসি ফুটল। এতটুকু আগে বলা নীলার অপমানজনক কথার উত্তর এভাবে তার হাজবেন্ডে দিয়ে দিল যে আমার জন্ম শুধুই তুর্যের জন্যই। তুর্য কখনো নীলার ছিল না, কারণ ওর সৃষ্টি অন্যর নামে লিখিত। শুধু মাঝের কিছু সময় সে আমার জিনিসে সে ভাগ বসাতে চেষ্টা করেছিল। আচ্ছা, অপমান তার নিজের হলো দেখে নীলা অন্যের মেহমানের দিকে হেঁটে গেল। এই রাত অনেক হয়েছে, আমাদের এখানে কাজও শেষ, চলো যাও যাক বাসার দিকে। চলেন। প্রায় মেহমান চলে যাচ্ছে, তাই আমরাও বিদায় নিয়ে বেরিয়ে এলাম। কজনের কপালে ছোটে পরের এক্সের বিয়ের দাওয়াত খাওয়া। আহা, আমার মনটা আজ আনন্দিত। উনি আমার হাত টেনে নিজের বুকে রাখলেন। ফলস্বরূপ আমি বেশি ঝুঁকে পড়লাম তার দিকে। তার আশা বুঝতে পেরে হেসে পিছু থেকে সুন্দর করে জড়িয়ে ধরলাম। উনিও হেসে বাইকের গতি কমিয়ে দিয়ে ধীরে চালাতে শুরু করলেন। গেয়ে উঠ, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো। লজ্জা পেয়ে বললাম, ভালো হতো না। মানে কিন্তু কেন? আমার সাথে বাইক রাইড কি তোমার ভালো লাগছে না? আমার মজা করা বুঝলেন না। আমি ওনার পিঠে চুমু দিলাম। উনি হো হো করে হেসে উঠলেন। পাজি মেয়ে।